আসসালামু আলাইকুম। মাধ্যমিক জীবনের চতুর্থ পর্বের তৃতীয় অধ্যায়ের আপনাদের সাথে আবারও কথা বলছি। যাক, যশোরে এসএসসির জন্য আমার পুরো প্রস্তুতি। এখন কথা হচ্ছে, চাচারা ইয়ামাহা চালায়, মানে বাইকের কথা বলছি, সেখানে তারা নিতে চায়। আবার এক চাচা বলে যে ওকে যে স্পিড আমরা চালাই, ও যে কখন পড়ে থাকবে তার কোনো ঠিক নাই। আমরা ওকে রেখে দেখা যাবে পিছনেই পড়ে গেছে, আমরা গিয়ে পৌঁছায় গেছি, তখন কি হবে? এখন যেহেতু ছোটো বয়স, তো আমি মনে মনে ভাবছি যে জীবন তো একটাই, এত তাড়াতাড়ি কেন আমাদের এই ছোট্ট জীবনটা আমরা নষ্ট করব। আমি তো নিজেই চিনতে পারি, আবার নিজেই যেতে পারি। তা যেহেতু বাবা মানি, চাচা চাচিরা ফুপরা একটু গার্জিয়ানলি ভাব দেখায়, তো শেষমেশ কার সাথে যাব কার সাথে এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। পরে চাচিমা বলল যে পাশে লিটিল বলে একটা মেয়ে ছিল, তো ওই লিটিলের সাথেই আর কি আমরা যাওয়ার জন্য রেডি হলাম। যে যাচ্ছি, কোনো দিন লিটিলের সাথে গেছি, কোনো দিন আমার চাস্তো ভাইয়ের সাথে গেছি। এভাবে গিয়ে আমরা গিয়ে পরীক্ষায় প্রথম দিন পরীক্ষা ভালো হলো। এখন সম্পূর্ণ নতুন পরিবেশে আমি পরীক্ষা দিচ্ছি। মোটামুটি দেখলাম যে ছেলেমেয়ের মধ্যে আন্তরিকতা যায়, কিন্তু সবাই ব্যস্ত। মানে কেউ বললে যে কোনো রকম যদি মনে হয় যে আমি এখানে এটা আমার জন্য কঠিন কিংবা বেঁধে যাচ্ছে, কিংবা এটা তো আমি আমার আনকমন, আমি তো কমনই আসি, এখন কি হবে? তখন ওরা শুধু বলতো যে আমরা কথা বলার সময় আমরা প্রত্যেকেই ব্যস্ত, আমরা লিখছি যে 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 যতটুকুই পারো না কেন সেখান থেকে তুমি তোমাদের সুবিধাটা ইয়ে করে নিতে পারো। বাট দেখা যায় কি যে কারো কাছ থেকে সুবিধা নিতে গেলে আমার নিজের জানা জিনিসগুলো আর হয় না। তো সুবিধা অসুবিধার মাঝে মধ্যে থেকেই প্রথম দিন পরীক্ষা শেষ করলাম। তো বাইরে আসলাম, আসার পরে ওই জিজ্ঞাসা হলো কেমন হলো, কত পাবো না পাবো। আমার বাবা আবার খুব কঠিন প্রকৃতির লোক ছিল। বললো যে পরীক্ষা দিয়ে আসবা, অথচ কত নম্বর পাবা সেটা বলতে পারবা না, তাহলে কেমন হলো? শিকার বিড়াল গোপ দেখলে চেনা যায়। কিন্তু চাচারা অতটা বলতো না, কারণ আমার আব্বা মনে করতো যে সবারই বুঝি ধারণ ক্ষমতা, মানে ব্রেন চেষ্টা করলে সবারই একরকম। তা আসলে তো ব্রেন আল্লাহর দান। আসলে উনি তো খুব ব্রিলিয়ান্ট ছিল, ওনাকে তো আর দোষ দেওয়া যায় না। উনি এরকমই, ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি চ্যালেঞ্জিং করেছে দাদার সাথে যে কেউ পাস করলে আমি করবো, আমি এরকম ভালো রেজাল্ট করবো, সেটা উনি দেখাতে পেরেছে। সেই হিসাবে উনি তার ছেলে মেয়ের ক্ষেত্রেটা প্রয়োগ করতেই পারে। বাট সবাই যে পারবে কি পারবে না, এটা হচ্ছে নিজস্ব ব্যাপার, এবং সময়ের সাথে সাথে সেটা হয়ে যায়। তো যাই হোক, এখন কোনো কোনো দিন ওর সাথে যাই, কোনো কোনো দিন ও আবার লিটিল, ও আবার ফ্যামিলির সাথে যায়, কোনো দিন চাচার সাথে চাচা ব্যস্ত হয়ে যায়, কখনও চাচিমা যেতে চায়, কোনো দিন চাস্তো ভাই আছে যারা ওদের সাথে যেতে বলে। মানে চাস্তো ভাই বলতে কি, ওরা আমার চেয়ে আরও এক ক্লাস নিচে পড়তো, আমার চেয়ে ছোটো হবে একই বয়সে হলেও। তো যাই হোক, অনেক স্মৃতি, পরীক্ষা দিয়ে আসা, তারপর সেটা ঘুরে দেখা, এভাবে অনেক দিন বন্ধ, এটা খাওয়া ওটা খাওয়া, প্রাকৃতিক পরিবেশগুলো অনুভব করা, জীবনে দীর্ঘ 10টা বছর আমার সাধনা। তারপর কোত্থেকে কোথায় এসে পরীক্ষা দেওয়া, আগে কোথায় ছিলাম, সেখান থেকে আমার দেওয়ার কথা, আজ কোথায় আমার পরিচিত মুখেরা, কোথায় আমার বাবা মার কাছ থেকে আমি দোয়া নিয়ে যাব, ওনাদের সঙ্গে যোগাযোগ হতো। বাট আমার তো ক্যারিয়ার গঠন করতেই হবে, যেহেতু আমার ভাইয়েরা ছোটো, আমার বাবার আমার নিয়ে অনেক আশা। আবার যার বাসায় আসলাম সেই চাচিমার বড় মেয়েটাও মারা গেছে, যেগুলো আছে সেগুলো একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 10-এ পড়ে, আর আমি তো এসএসসি দিচ্ছি। আর ফুপুরা আরও অনেক বড় বড়, কেউ রাজশাহী ইউনিভার্সিটিতে পাস করছে, বিয়ে শাদী ছেলে মেয়ে হয়ে গিয়েছে, তাদের পরিবেশটা যেরকম, এখন যৌথ, কিন্তু আবার একান্নবর্তীও বলা যায়। কারণ আমি যেখানে ছিলাম আমার চাচা চাচিমা আলাদা একটা বাসায় ছিলেন, নিজেদের বাসা, বাড়ির নাম বাংলা ভবন, আর অন্যদিকে আমার দাদার বাসায় অন্য চাচা ফুপিরা থাকতো। সব দিক মিলিয়ে ছিলে যেতাম। তারপরও কিছু একটা শূন্যতা রয়ে গেছে, কি নাই, কি পাচ্ছি না, এরকম হচ্ছে তো হচ্ছেই। আবার পরীক্ষার মাঝে এত কোনো গ্যাপ না, এত কোনো বন্ধ না যে আমি বাসায় চলে আসব। তো যাই হোক, অনেক
ইয়ে করে পরীক্ষা টরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি আমার চাচারা বললো যে আমি যেহেতু যশোর থেকে পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষা আমার শেষ পরীক্ষার দিনকে তখন আবার ওরা ফ্যামিলি সহ আমার সাথে যেতে চায়, বলে যে আমরা এসে আবার তোমাকে রেখে আর তার ছেলে মেয়ে সহ আমরা মানে চাস্তো ভাই বোন আমি আর আমাদের একজন মানে মহিলা ছিল, বয়স 55 থেকে 60-এর কাছাকাছি হবে। তো মহিলা মানে পার্মানেন্টলি বলতে কি সকাল থেকে এসে একেবারে ঈশার আজান পর্যন্ত থাকতো, সব কিছু করিডোর করে যেত। ওনার মেয়ের নাম ছিল, উনি সুপিয়ার মা বলে আমরা ডাকতাম। তো যাই হোক, ওই সেই খালা থাকবে, বুয়া বলি খালা থাকবে, আর হচ্ছে ওই আমরা দুই ভাই বোন আর আমার মানে দুই ভাই বোন, আমি মোট 3 জনা। তা ওরা ঢাকায়, চাচারা আমার জন্য শেষ পরীক্ষা তার 2 দিন আগে ওনারা ঢাকায় চলে আসলো, জানে যে এখন এই যে পরীক্ষাগুলো আছে এগুলো অত কঠিন না, তাছাড়াও প্রস্তুতি নিয়ে এসছে, বাবা মার কাছে ছিল, এখন আমাদের না থাকলেও চলবে। তো ঠিক আছে, শেষ পরীক্ষার দিন আমার চাচতো ভাই আমার সাথে গেল, আমরা দেখলাম ঘুরলাম, কিন্তু ওর সাথে অত বেশি কথা হতো না, কারণ আমার ভাইরা তো ছোটো আর আমি তো সবসময় ওদের বাসায় ছিলাম না, আমি তো বড় হয়ে ওদের বাসায় গেছি। কিন্তু ও আবার রেসপেক্ট করতো, মোটামুটি কথা বলতো, এভাবেই যাচ্ছে। এভাবেই আমার শেষ পরীক্ষার দিন আমি বাসায় আসলাম। এসে এখন কি করি, আমার মনে হচ্ছে যে আমার জীবন থেকে একটা বিশাল বিশাল একটা মানে কি বলবো ওটাকে, একটা কঠিনতর বোঝা যেটাকে বলে, যে আমার সমস্ত শরীরের উপরে মনে হয় একটা চাপ ছিল, সেই চাপটা সরে গেছে। কারণ এই চাপটা সরানোর জন্য আমার সহজ হতে হবে, আর এই সহজ হওয়ার জন্যই আমি ওই রাতেই শুরু করলাম বিভিন্ন লেখকের বই এবং মহৎ জীবনী। এক রাতে পরীক্ষা দিয়ে আমি 3টা বই শেষ করে তারপর উঠেছি। আমার চোখটা সব ফুলে গিয়েছে। আমার চাচারা এসে বলে যে কিরে তোর চোখ মুখের এই অবস্থা কেন, তার কি তোর পরীক্ষা ভালো হয়নি? এখন ওরা সব নালিশ দিয়ে দিছে যে না রেখাপ্পা পরীক্ষা দিয়ে মানে বললো যে আমি নাকি পরীক্ষা দিয়ে এক রাতে 3টা বই শেষ করছি। যাই হোক, এভাবে চলবে। আত্মজীবনী লিখতে গিয়ে আসলে অনেক কথাই আসে, কত কথা বাদ যায়, কত কথা আসে, নিজের কথাটাই আসলে বেশি আসে। আরও তো পারিপার্শ্বিক অনেক কথা থাকে, ভাই বোনের কথা থাকে, আত্মীয়। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।